হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলে? আজকে তোমাদের জন্য একটা খুব ভালো সারপ্রাইজ নিয়ে এসেছি আমি। আজ থেকে টপার্স গ্রুপের পক্ষ থেকে আমরা সাইকোলজির নতুন ক্লাস শুরু করতে চলেছি, সাইকোলজি অপশনালের। ঠিক আছে, এই সাইকোলজি অপশনালে আমাদেরকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে বা কি স্ট্র্যাটেজি, এই বিভিন্ন জিনিসগুলো আমরা আগামী এক দুটো ক্লাসে দেখব, সিলেবাসটা বুঝব, তারপরে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, তো সাইকোলজিতে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে যে সিলেবাস কি, তার আগে যেটা দেখতে হবে যে আমাদেরকে কতটা পেপার আছে, কটা পেপার আছে, আর কি পেপারে কত মার্কস আছে, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন আছে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তো প্রথমে আমি যেটা তোমাদের আলোচনা করছি যে ধরে নাও সাইকোলজিতে আমাদেরকে দুটো ভাগ আছে, একটা হচ্ছে পেপার 1, একটা হচ্ছে পেপার 2। ঠিক আছে, পেপার 1-এ মার্কস হচ্ছে 200 আর পেপার 2-এ মার্কস হচ্ছে 200। তো পেপার 1 আর পেপার 2-তে এই যে 200 নাম্বার আছে সেটার নাম্বার ডিস্ট্রিবিউশন কীরকম সিস্টেমে থাকে, আমাদের কোশ্চেন পেপারে কি সিস্টেমে থাকবে কোশ্চেনটা বা মার্কস ডিস্ট্রিবিউশনটা। ফার্স্ট পেপারে যেমন যদি দেখো 10টা কোশ্চেন থাকবে, 10টার মধ্যে আমাদেরকে করতে হবে 5টা, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 40 করে, 40 × 5, 10টা কোশ্চেন থাকবে যার মধ্যে 5টা করতে হবে, প্রত্যেকটার মার্ক হচ্ছে 40 করে। তো 5টা কোশ্চেন আমরা লিখব 40 × 5, 200 হয়ে গেল। দ্বিতীয় পেপারে, সেকেন্ড পেপারেও সেম জিনিস আছে, 40টা কোশ্চেন লিখতে হবে, 40 নম্বর করে কোশ্চেন আছে, 5টা কোশ্চেন লিখতে হবে, 200। ঠিক আছে, এবার যেটা আমি তোমাদেরকে বলতে চাই যে ধরে নাও এখানে তোমার টাইম থাকছে দুটোই পেপারে 3 আওয়ার্স। এবার 3 আওয়ার্সের মধ্যে 40 মার্কের 5টা করে কোশ্চেন তোমাকে লিখতে হবে। এবার তাহলে তার জন্য ঠিকঠাক প্রপার টাইম ম্যানেজমেন্ট একটা দরকার, যে কি করে আমি কম সময়ে ভালো লিখতে পারবো। ঠিক আছে, যার জন্য মোটামুটি অ্যাপ্রক্স ধরে রাখো 33 মিনিট 34 মিনিট করে পার কোশ্চেন দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। তার বেশি দিতে গেলে হয়তো লাস্টের একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন হয়তো তুমি প্রপার অ্যান্সার দিতে পারলে না। ঠিক আছে, এবার সাইকোলজির তো এই হচ্ছে আমাদের পরীক্ষাতে কোশ্চেন পেপারের স্ট্রাকচার। এবার তার আগে আমাদেরকে যেটা দেখতে হবে যে ধরে নাও যে সাইকোলজিতে আমাদের স্ট্র্যাটেজি কি থাকবে, সাইকোলজিতে মার্কস কিভাবে আমরা ক্যারি করতে পারবো, ভালো মার্কস। ঠিক আছে, সাইকোলজি সাবজেক্টের ব্যাপারে দু একটা কথা বলি তোমাদের, যে সাইকোলজি হচ্ছে একটা বিশাল স্কোরিং সাবজেক্ট, একদম ম্যাথের মতো সাবজেক্ট। যদি প্রপার ঠিকঠাক করে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে পারো তাহলে তোমাদের মার্কস বিশাল ভালো স্কোর তুমি অনায়াসে পেতে পারবে। ঠিক আছে, এবার যেটা আমি সাইকোলজি পড়ার জন্য আমাদেরকে কি সিস্টেমে এগোতে হবে বা সাইকোলজিতে ভালো মার্কস তোলার জন্য আমাদেরকে কি রুলসকে ফলো করতে হবে সেটা নিয়ে একটু ব্রিফ আলোচনা করা যায়। প্রথমে হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি পয়েন্ট, 3 নম্বর হচ্ছে ডায়াগ্রাম, 4 নম্বর হচ্ছে ফ্লো চার্ট, 5 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, 6 নম্বর হচ্ছে প্র্যাকটিস।
সাইকোলজিতে যদি তুমি ভালো নাম্বার তুলতে যাও, ভালো নাম্বার তোলার জন্য, ক্যারি করার জন্য তোমাকে এই প্লেনে এগোতে হবে। প্ল্যানটা কি? স্ট্র্যাটেজি। 200 করে 400 মার্ক, সেটাকে আমরা কি স্ট্র্যাটেজিতে রেডি করব যে খুব সহজে আমরা সেখানে ভালো নাম্বার ক্যারি করতে পারবো। স্ট্র্যাটেজির মধ্যে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে টু দ্য পয়েন্ট অ্যান্সার। অ্যান্সার তো সবাই দেই, সবাই লিখবে অ্যান্সার, কিন্তু তার মধ্যে তোমার অ্যান্সারে কী এমন থাকবে যে এক্সামিনারের চক্ষুকে আকর্ষণ করবে, ঠিক আছে? যার জন্য তোমাদেরকে কি করতে হবে? টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। টু দ্য পয়েন্ট অ্যান্সার তাহলে লিখবে কীভাবে সেটা শেখাবো আমি। দ্বিতীয়ত, কি পয়েন্ট। তোমার প্রত্যেকটা অ্যান্সারে একটা কি পয়েন্ট থাকবে, যে ধরে নাও যে এমনভাবে কি পয়েন্ট দেওয়া থাকবে প্রত্যেকটা অ্যান্সারে যেন ওই কি পয়েন্টটা এক্সামিনারের দৃষ্টিকে আকর্ষণ করে, ঠিক আছে? তৃতীয় হচ্ছে প্রত্যেকটা অ্যান্সারে, ম্যাক্সিমাম অ্যান্সারে তোমাকে ডায়াগ্রাম ফলো করতে হবে। ধরে নাও একটা অ্যান্সার তুমি লিখছো, অ্যান্সারটা লেখার সময় পুরো যা অ্যান্সার তুমি লিখবে সেটা আগে তুমি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দাও, তারপরে জিনিসটাকে সুন্দর করে লিখে ফেলো, ঠিক আছে? তাহলে ডায়াগ্রাম আর সাথে সাথে তুমি যখন ওই জিনিসটাকে লিখবে তোমার সেটার কোয়ালিটি, অ্যান্সারের কোয়ালিটিটা, মানটা বেড়ে যাবে। তৃতীয় হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে অ্যান্সার লেখার জন্য টাইম ম্যানেজমেন্ট, তোমাকে প্রপার ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে সবচেয়ে বড় জরুরি তাহলে জিনিসটা কী হচ্ছে? প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মোটামুটি এইরকম সিস্টেমে তোমাকে সাইকোলজির প্রত্যেকটা টপিককে রেডি করতে হবে, এই সিস্টেমে, এই স্ট্র্যাটেজিতে এগোতে হবে। এবার আমি তোমাদের পড়াবো কোন সিস্টেমে, ঠিক আছে? আমি তোমাদের সাইকোলজির হোল সিলেবাসটাকে রেডি করাবো, ঠিক আছে? যে হোল সিলেবাসটার মধ্যে কিছু কোশ্চেন আছে, ধরে নাও যে তোমাকে দুটো চ্যাপ্টার, মানে দুটো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে হয়তো 115 বা 110 বা 115টা কোশ্চেন তোমাকে পড়তে হচ্ছে। তার মধ্যে আমি আবার সিলেক্ট করে দিব, সেটা তবে কখন? যখন হোল সিলেবাস শেষ হয়ে যাবে, তখন শেষের দিকে যখন পরীক্ষা চলে আসবে তার 2-3 মাস 4 মাস আগে আমি 50 থেকে 55টা সাজেশন দিয়ে দিব, তার মধ্যেই কমন পাবে। তবে এটা মানে না যে 50-55টাই করতে হবে, তোমাকে অবশ্যই পুরো হোল সিলেবাসটা আমি পড়াবো, আর খুব নিখুঁতভাবে পড়াবো। সাইকোলজিতে দেখি অনেকে কি করে যে শুধু নোটস মুখস্থ করে নেই, বা হয়তো সামান্য একটা 10 মিনিট 12 মিনিটের রেকর্ডিং শুনে নিল, নোট মুখস্থ করে নিল, হয়ে গেল। কিন্তু না, সাইকোলজিতে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকবে। আর আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে নিখুঁতভাবে কনসেপ্ট ক্লিয়ার করাবো, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে জিনিসটা, যে অ্যান্সারটা কীভাবে লিখলে আমি ভালো নম্বর পাবো সেই জিনিসটা শেখাবো। আর তৃতীয় হচ্ছে যে প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস করাবো। আর আমার নোটসগুলো যে আছে, নোটসগুলো আমি না করে 8 থেকে 10টা বুকে থেকে ফলো করে আমি রেডি করা, আর সেটা খুব সুন্দর একটা নোটস। এবার সেটা নোটসটাকে সাথে সাথে নোটসটা পড়বে, আর আমি যেটা বোঝাবো দুটো মিলিয়ে যখন তুমি পড়ে নিবে। এবার ধরে নাও যে আমি দুটো জিনিসকে গুরুত্ব দিই, অ্যাকচুয়ালিতে কনসেপ্ট ক্লিয়ারকেও, আর সাথে সাথে অবশ্যই নোটসটাকে রেডি করা, মানে মুখস্থ টাইপের একটু। তাতে কি হবে, তোমার যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ধরে নাও কোনো কোশ্চেন তোমার কাছে আনকমন চলে আসলো, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি ইজিলি জিনিসটাকে লিখতে পারবে, ইজিলি অ্যান্সারটাকে এলাবোরেট করে লিখে আসতে পারবে। কিন্তু শুধুমাত্র মুখস্থ করে যদি যাও তাহলে সেই জিনিসটা পারবে না। আর আমার ক্ষেত্রে আমি দুটো জিনিসকে গুরুত্ব দিই, আমি পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করাবো ক্লাসে, আর দ্বিতীয়ত এমনভাবে আমি ওটা জিনিসটাকে বুঝিয়ে বা তোমাদের দ্বারা মুখস্থর মতো করিয়ে দিয়ে যেন প্রপার ঠিকঠাক তুমি লিখে আসতে পারো বা লেখো। এবার ধরে নাও যে তুমি ভালো করে মুখস্থ টাইপেরই লিখে নিলে, তাহলে কি হলো, তোমার যে শব্দ ভাণ্ডার বা তোমার যে সেন্টেন্স, সেই জিনিসটা তোমার নাম্বারটা বাড়িয়ে দিবে। তুমি হয়তো বুঝে কনসেপ্ট যখন তোমার ক্লিয়ার হয়ে গেলো, তুমি বানিয়ে লিখতে গেলে হয়তো অতটা ভালো তুমি লিখতে পারলে না, হয়তো অ্যাভারেজের নাম্বার আসবে। কিন্তু যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে, সাথে সাথে যখন নোটটা আমি মুখস্থর মতো করিয়ে দেব, তখন সেই নোটটা যখন তুমি লিখবে দেখবে তোমার নাম্বার খুব ভালো হবে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব সহকারে বলছি, আমি তোমাদের সাইকোলজি রেডি করে দিব।
সাইকোলজি নিয়ে তোমাদের কোনো রকমের টেনশন, কোনো রকমের চিন্তা করতে হবে না। আর সাইকোলজিতে বিশাল নাম্বার, যদি আমার নোট, আমার বুঝানো, আমার সিস্টেমে যদি ফলো করো, মিনিমাম, আমি ম্যাক্সিমাম বলছি না, মিনিমাম 270+ স্কোর থাকবে, অ্যারাউন্ড 300 স্কোর থাকবে, ঠিক আছে। কিন্তু তার জন্য কিছু কর্তব্য আছে, ডিউটি আছে, যেটা তোমাদেরকে সিস্টেমে পালন করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে নিখুঁতভাবে হোল সিলেবাস আমি পড়াবো, আর এমনভাবে পড়াবো যেন ছবির মতো তোমাদের চোখের সামনে জিনিসগুলো ভাসছে, ঠিক আছে। আর ওই জিনিসগুলো যদি ঠিকঠাক লিখে আসতে পারো, ঠিকঠাক আর লিখে আসতে পারো কি, আমার কাছে পড়লে আমার আদায় পড়া আমি ঠিক করে নিই, আমি রীতিমতো হোম টাস্ক দেবো, সেই টাস্কগুলোকে আমি চেক করব, কোথায় কি ভুল হচ্ছে সেটা কারেকশন করে দেব। দ্বিতীয়ত হচ্ছে যে পড়া না পারলে, ঠিকঠাক অ্যান্সার না সাবমিট করলে, তখন আমি সেটার জন্য পানিশমেন্টও দিই, ঠিক আছে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের একটা প্ল্যান। এবার সাইকোলজির আমরা একটু যদি সিলেবাস নিয়ে আলোচনা করি, তাহলে আমরা মোটামুটি আজকে স্টার্ট করছি হালকা করে, জাস্ট ব্রিফ আইডিয়া সাইকোলজির প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, যে মোটামুটি কি কি আমাদের যে সাইকোলজি যে আমরা অপশনাল নিলাম, এবার আমাদেরকে প্রথমে 1-2 ক্লাসে দেখতে হবে যে সিলেবাস কি আছে, কি টপিক আছে, কি সিস্টেমে আমরা পড়ব, কিভাবে জিনিসগুলো বুঝবো, ঠিক আছে। এবার অনেকের ধারণা সাইকোলজির ফার্স্ট পেপার হয়তো একটু থিওরিটিক্যাল বেস আছে, সেকেন্ড পেপার অ্যাপ্লিকেশন বেসড আছে, কিন্তু না, অ্যাকচুয়ালিতে থিওরিটিক্যাল বেস থাকলেও সেটা আমি এত সুন্দর করে জিনিসটা এলাবোরেট করে বুঝিয়ে দিব যে ওই থিওরিটাই তোমরা এত সুন্দর করে লিখে আসতে পারবে, মানে 40-র মধ্যে 32-33 কেউ কাটতে পারবে না, একদম শিওর। এবার যেটা আমরা সিলেবাসটা আলোচনা করি, প্রথমে ফার্স্ট পেপারে আমাদেরকে কি পড়তে হবে, জাস্ট একটু হালকা করে আলোচনা, ব্রিফ আইডিয়া দিয়ে দিই তোমাদেরকে। প্রথমে যেটা পড়তে হয়, বেসিক সাইকোলজিক্যাল প্রসেস অ্যান্ড ডেভেলপমেন্ট, স্কোপ অ্যান্ড মেথডস অফ সাইকোলজি, যেটা হচ্ছে বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার। বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ারে আমাদেরকে কি পড়তে হবে, আমাদেরকে বায়োলজিক্যাল বেসিস বিহেভিয়ারে পড়তে হবে পুরো নার্ভাস সিস্টেম, নিউরন, ব্রেন ইত্যাদির ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে। যেগুলো বায়োলজিক্যাল বেস, যেটা জীবগত বিদ্যার হিসেবে আমাদের হিউম্যান ফিজিওলজির পার্ট আছে, সেই জিনিসটা আমরা প্রথমেই দেখব। তারপরে আমাদেরকে দেখতে হবে বায়োলজিক্যাল প্রসেসে, যেটা বেসিক সাইকোলজিক্যাল প্রসেস অ্যান্ড ডেভেলপমেন্ট, স্কোপ অ্যান্ড মেথডস অফ সাইকোলজি। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাইকোলজি, সাইকোলজি কী, মনোবিদ্যা কী, সাইকোলজির স্কোপটা কী, পরিধিটা কতটুকু আছে, সাইকোলজির টাইপগুলো কী কী আছে। যেমন সিম্পল একটু উদাহরণ দিয়ে যদি বলি, সাইকোলজিতে আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে সাইকে, একটা হচ্ছে লোগোস। সাইকে মানে হচ্ছে সোল, আত্মা, লোগোস মানে হচ্ছে সায়েন্স। তাহলে সাইকোলজি মানে আমরা কি বুঝলাম, আত্মার সায়েন্স, আত্মার বিজ্ঞান, ঠিক আছে। তো এই সাইকোলজি ডেফিনেশন নিয়ে অনেক দিন ধরে বিভিন্ন বিতর্ক ছিল। কিছু সায়েন্টিস্ট ছিলেন যারা বলছিলেন যে সাইকোলজি হচ্ছে আত্মার একটা বিজ্ঞান, তার কিছুদিন পর বললেও কিছু সায়েন্টিস্ট, যে কিছু সাইকোলজিস্ট, যে অ্যাকচুয়ালিতে সাইকোলজি হচ্ছে কোনো আত্মার সায়েন্স না, এটা হচ্ছে অ্যাকচুয়ালিতে মন নিয়ে আলোচনা, জিনিসটা হচ্ছে সাইকোলজি। এবার তাহলে কোশ্চেন এরাইজ হলো যে মন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মন, মনের বাসস্থান কোথায়, মন কি জিনিসটা, আমরা তো মনকে উপলব্ধি করতে পারি না, এটাও ক্যান্সেল হয়ে গেল। তারপরে কিছুদিন পর জিনিসটা ফাইনালি 2-3টা বিতর্কের পর ফাইনালি একটা জিনিস প্রপার সব রকমের যে ডেফিনেশন দেওয়া হয়েছিল সাইকোলজিস্টের তরফ থেকে, ফাইনালি একটা উপরের সব রকমের যখন আলোচনা আমরা দেখলাম, দেখার পর আমরা দেখলাম যে সাইকোলজি হচ্ছে এজ লাইক বিহেভিয়ার, মানুষের আচরণগত দিকটাই হচ্ছে সাইকোলজি। আচরণগত দিকের যেখানে স্টাডি আমরা করব, হিউম্যান বিহেভিয়ার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাইকোলজি। এরকম করে ডেফিনেশন আছে। যখন সাইকোলজির ধরে নাও যে কোনো একটা কোশ্চেন আসলো অন্তর্দর্শন পদ্ধতি নিয়ে আলোচনা করো, তো শুধু অন্তর্দর্শন পদ্ধতি লিখলে হবে না, তার আগে তোমাকে সাইকোলজির ডেফিনেশন দিতে হবে। 2 থেকে বা 3টে সাইকোলজিস্টের ডেফিনেশন দিয়ে, ফাইনাল একটা ডেফিনেশন দিয়ে তারপরে অন্তর্দর্শন পদ্ধতিটা শুরু করলে, তারপরে ওটা পেরা ভাগ করে কি পয়েন্টগুলো হাইলাইট করে অ্যান্সারগুলো সাবমিট করলে, ঠিক আছে। তো প্রথম আমাদের সাইকোলজির কি
সেটা জানলাম, মনোবিদ্যা কি, মনোবিদ্যার স্কোপ কি, মনোবিদ্যার বিষয়বস্তু কি আছে, মনোবিদ্যার ভাগ কি আছে, এই জিনিসগুলো আমরা সবই ক্লাসে দেখব। দ্বিতীয় হচ্ছে বায়োলজিক্যাল বেসিস ও বিহেভিয়ার, সেটা আলোচনা করলাম। নেক্সট হচ্ছে কগনিটিভ প্রসেস, সেন্সেশন, পারসেপশন, অ্যাটেনশন। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে সেন্সেশন অফ অ্যাট্রিবিউটস অফ সেন্সেশন, সাইকোফিজিক্স, তারপর হচ্ছে অ্যাটেনশন, তারপর হচ্ছে পারসেপশন। এবার দেখো যে কোশ্চেন আসতে পারে তাহলে সেন্সেশনটাই বা কি, পারসেপশন কি, আর সাথে সাথে অ্যাটেনশনটা কি। সিম্পল একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি। সেন্সেশন সেই জিনিসটা যে জিনিসটা তুমি সেন্স করতে পারছো, হয় চোখের মাধ্যমে, নাকের মাধ্যমে, কানের মাধ্যমে, তোমার স্কিনের মাধ্যমে। ঠিক আছে, এবার ধরে নাও যে তোমার হাতে হয়তো শুঁয়োপোকা উঠে গেছে, সেটা স্কিনের মাধ্যমে তুমি সেন্সেশন করলে। এই জিনিসটা যে তোমার সেন্স হলো, যেটা শুঁয়োপোকা, যেটা তোমার হয়তো হাতে উঠার পর চুলকানি হয়ে গেছে, একটু সেই জায়গায় তোমার খুব বিরক্ত লাগছে, একটু হয়তো জ্বলে গেছে সেই জায়গায় শুঁয়োগুলো ঢুকে। এবার তোমার মনে একটা পারসেপশন, তোমার মনে একটা তৈরি হলো, কি তৈরি হলো, যে আমি নেক্সট টাইম থেকে শুঁয়োপোকা থেকে দূরে থাকবো। মানে কি, তোমার শুঁয়োপোকা যখন শরীরে উঠলো সেটা হলো সেন্সেশন, আর সেটা নিয়ে তোমার একটা অভিজ্ঞতা অর্জন করলে যে এরপর থেকে শুঁয়োপোকা থেকে আমাকে দূরে থাকতে হবে, তো তাহলে সেটা হলো তোমার পারসেপশন। ঠিক আছে, ঠিক তেমনি যে ধরে নাও যে তুমি চোখের মাধ্যমে একটা প্রাণী দেখলে, প্রাণী দেখে তুমি একবার দেখে ভেবে নিলে যে হ্যাঁ এটা হয়তো ডগ আছে, ঠিক আছে, কুকুর আছে। এবার কুকুর কেমন হয় তার একটা তোমার ব্রেনের মধ্যে পারসেপশন তৈরি আছে, পৃথিবীর সব কুকুরই সেম আছে। এই যে ক্রিয়ার বিপরীতে একটা প্রতিক্রিয়া বলতে যদি পারো, মানে কোনো কিছু তুমি সেন্স করলে সেটা সেন্সেশন, সেটার বিরুদ্ধে তোমার মনে যেটা তার অভিজ্ঞতা তৈরি হলো সেটা হচ্ছে পারসেপশন। এবার যখন সেন্সেশন পারসেপশন হয়ে যাবে তখন জিনিসটা আরেকটা আসে অ্যাটেনশন। অ্যাটেনশন কি, অ্যাটেনশন ধরে নাও যে এই যে তোমরা এখন ক্লাস করছো, ক্লাস করতে করতে কিছুটা ক্লাস করলে আবার মাঝে মধ্যে এদিকে ওদিকে তোমার ধ্যান চলে যাচ্ছে, তো অ্যাটেনশনটা তোমার মনোযোগটা এদিক থেকে ওইদিকে ফ্ল্যাকচুয়েট হচ্ছে। তাহলে মনোযোগ যখন তোমার কোনো টপিকে ধ্যান থাকবে না, তোমার মনোযোগ কনসেন্ট্রেশন দিতে পারছো না, তাহলে এই জিনিসগুলো একটা মনোযোগ হয়। তাহলে মোটামুটি এই একটা আইডিয়া, জাস্ট আমি ক্লাসে আবার ভালো করে এই জিনিসগুলো এলাবোরেট করব, জাস্ট একটু হালকা করে আলোচনা করছি। যেমন পারসেপশনের ক্ষেত্রে আমাদের একটা থিওরি পড়তে হয়, গেস্টাল্ট ভিউ পড়তে হয়। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার হচ্ছে লার্নিং, কন্ডিশন অফ লার্নিং। কন্ডিশন অফ লার্নিংয়ে প্রথমে আমাদের যেটা পড়তে হবে, থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং, থিওরি অফ অপারেন্ট কন্ডিশনিং, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, তারপরে হচ্ছে থিওরি অফ ইনসাইট লার্নিং, তারপরে হচ্ছে প্রোগ্রাম লার্নিং। ঠিক আছে, তাহলে লার্নিংয়ের প্রথমে আমাদেরকে যখন এই থিওরিগুলো পড়বো তাহলে লার্নিংয়ের ব্যাপারে জানতে হবে। শিখন, লার্নিং মানে হচ্ছে শিখন, শিখনের ব্যাপারে জানতে হবে। শিখন কি, সিম্পল যদি ভাষায় বুঝতে চাও তাহলে একটা কোনো ভুল অভিজ্ঞতাকে শুধরে একটা ভালো অভিজ্ঞতায় পৌঁছে যাওয়ার নামই হচ্ছে শিখন। এই যে লাইক তুমি রাস্তা ধরে যাচ্ছ, একটা রাস্তায় হঠাৎ জল জমে আছে, তুমি জানো না সেখানে গর্ত আছে, গর্তে তোমার পা ঢুকে গেল। ঠিক আছে, এবার তুমি যখন দেখলে যে তোমার পায়ে কাদা লেগে গেলো, হয়তো হোঁচট খেয়ে পড়ে গেলে, নেক্সট দিন যখন তুমি ওই রাস্তা দিয়ে যাবে তখন তোমার মাথায় একটা জিনিস আছে, পারসেপশন তৈরি হয়ে আছে যে ওই জায়গায় একটা গর্ত আছে, আমাকে ওটা দিয়ে যেতে হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা থেকে তুমি একটা কিছু শিখলে, সেটা হচ্ছে লার্নিং বা শিখন। যেমন ছোটোবেলায় বাচ্চারা কি হয়, বাচ্চারা হয়তো কিছু তো ওদের আইডিয়া থাকে না, সেন্স থাকে না, হয়তো কোনো দেশলাইয়ের কাঠি জ্বালানো আছে, হয়তো সেখানে হাত ধরে নিল, বা হয়তো ল্যাম্প কিছু আছে আগুনের জিনিস, সেটাতে হয়তো বা গরম চা হয়তো হাতে দিয়ে দিল, হাত হয়ে গেল, গরম লেগে গেল, তখন সঙ্গে সঙ্গে বাচ্চা নিজের হাত সরিয়ে নেয়। তাহলে ওর মনে একটা পারসেপশন তৈরি হলো যে এই জিনিসটা থেকে আমাকে হট হচ্ছে আর সেই জিনিসটা আমার ক্ষতি করছে বা আমার প্রবলেম করবে, তাহলে নেক্সট টাইম থেকে ও জিনিসটা আর করবে না, ওই ভুলটা করবে না, মানে ও শিখে নিল জিনিসটা। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে শিখন। শিখনের উপরে শিখনের ক্যারেক্টার কি, শিখনের তারপরে আমরা দেখব শিখনের টাইপগুলো কি কি আছে, এগুলোর মানে কিছু ক্যারেক্টার আছে যেগুলো আমরা ক্লাসে এলাবোরেট করব। তো থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে আমি যেটা বললাম যে একটু সামান্য একটা জিনিস আমাদের জানতে হয়,
যে পেভলভের একটা থিওরি ছিল। পেভলভ একটা পরীক্ষা করেছিলেন, পেভলভ সাইকোলজিস্ট যিনি ছিলেন তিনি পরীক্ষা করেছিলেন যে কুকুরের জিভ থেকে যে লালা বের নিঃসরণের ঘটনা, সেই জিনিসটা আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির মধ্যে দেখব। পেভলভ, এটা ছোটোবেলায় তোমরা পড়েছো পেভলভের থিওরিটা। নেক্সট যেটা আমরা পড়বো, যা থিওরি অফ অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং থিওরিটা কে দিয়েছিল? এটা দিয়েছিল স্কিনার। স্কিনার এই থিওরিটা দিয়েছিল, আর সেই থিওরিটার মধ্যে স্কিনার কি করেছিল, যে একটা পরীক্ষা করেছিল ইঁদুরের ওপরে। সেই ইঁদুরের পরীক্ষাটা, পুরো সিস্টেমটা, পুরো জিনিসটা আমরা যখন স্টাডি করব তখন জানবো। জাস্ট একটু বেসিক ইনফরমেশান দিয়ে রাখি। ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে কী ছিল, যে একটা বিড়ালকে খাঁচায় বন্দি করে দিয়ে কি করা হয়েছিল, যে বিড়ালের বাইরে মাছ রাখা হয়েছিল, দিয়ে তারপরে বিড়াল অনেকবার চেষ্টা করার পর একটা নতুন শিখে, নতুন একটা অভিজ্ঞতা অর্জন করে, নতুনভাবে শিখে যে সেই ছিটকিনিটা খোলার একটা ব্যবস্থা করেছিল, সেই জিনিসটা আমরা পড়ব। ঠিক আছে। তারপরে থিওরি অফ ইনসাইট লার্নিং। থিওরি অফ ইনসাইট লার্নিংয়ে আমরা পড়ব যে কোয়েলের একটা থিওরি আছে, যেটা ইনসাইট থিওরি, যেটা কার উপরে ডিপেন্ড করে আছে, যে শিম্পাঞ্জির নাম ছিল সুলতান। সেই সুলতানের ঘটনা বা পরীক্ষাটা কি ছিল, কি হয়েছিল, সেই জিনিসটা আমরা ওই চ্যাপ্টার থেকে জানবো। তারপরে আমাদেরকে দেখতে হবে যে প্রোগ্রামড লার্নিং। প্রোগ্রাম লার্নিং আমি আগে শুরুতেই যেটা বলেছিলাম, যে প্রোগ্রাম লার্নিংয়ে কি আছে, যে অত্যাধুনিক প্রসেসে তুমি কোনো সায়েন্টিফিক প্রসেসে কিছু হয়তো শেখছো। আজকে মডার্ন যুগে আমরা অনেক কিছু ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে অনেক কিছু শিখছি। তো ওইগুলোই হচ্ছে প্রোগ্রাম লার্নিং, যেটার উপরে আমরা পড়বো যে জিনিসটা কী ছিল না ছিল। তো আজকে আমি জাস্ট এই ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে বলতে কী চেয়েছে, কী টপিক আছে। হ্যাঁ, এবার ধরে নাও যে ইন্টেলিজেন্স চ্যাপ্টারে কী আছে, যে স্পারম্যানস টু ফ্যাক্টর থিওরি। ইন্টেলিজেন্স মানে কি? বুদ্ধি। ঠিক আছে, বুদ্ধি বা জ্ঞান যেটা আসে, যে ইন্টেলিজেন্সের মধ্যে আমরা দেখব ইন্টেলিজেন্স কি, বুদ্ধি মানে কাকে বলে, কি কি প্রকার আছে, কি কি তার উপরে থিওরি আছে, সেগুলো আমরা ইন্টেলিজেন্স চ্যাপ্টারে পড়ব। যেটা প্রথমে আমাদেরকে একটা থিওরি পড়তে হবে, স্পারম্যানসের টু ফ্যাক্টর থিওরি, যে ইন্টেলিজেন্স সিস্টেমকে দুটো সিস্টেমে ভাগ করেছিল স্পেয়ারম্যান, যেটা আমরা টু ফ্যাক্টর থিওরি হিসেবে দেখি। দ্বিতীয় ছিল থার্স্টন থিওরি। থার্স্টন বুদ্ধির সিস্টেমটাকে 7 ভাগে ভাগ করেছিল। তারপরে ছিল গার্ডেনার থিওরি। গার্ডেনার টোটাল ইন্টেলিজেন্স পুরো সিস্টেমটাকে 8 ভাগে ভাগ করেছিল গার্ডেনার। তারপরে ছিল গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। গিলফোর্ড তার বন্ধুরা সবাই মিলে যে এর উপরে, বুদ্ধির উপরে, যে কি উপাদান নিয়ে তৈরি, কি সিস্টেম আছে, এই জিনিসগুলো ওখানে আলোচনা করা হয়েছে। সেগুলো আমি খুব সুন্দর করে তোমাদের ইলাবোরেট করে বুঝাবো, পুরো বুঝিয়ে ক্লাসেই তোমাদের পড়া রেডি হয়ে যাবে। ওটা নিয়ে তোমাদের কোনো টেনশন নেই যে বাড়িতে গিয়ে আবার মুখস্থ করতে হবে। আমি ক্লাসে যেরকম পড়াবো শুধু মনোযোগ সহকারে শুনে নিবে, আর সেখানেই পড়াটা আমি রেডি করাবো, সেটা দায়িত্ব আমার। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদেরকে যেটা পড়তে হবে, যে মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, যেমন আইকিউ, ডেভিয়েশন। যেমন আইকিউ তোমরা অনেক শুনেছো, হ্যাঁ, ইন্টেলেক্ট কোশিয়েন্ট, যেটা আইকিউ পাওয়ার কি হয়, সেগুলা কিসের মানে বুদ্ধির ওপর, বুদ্ধি পরিমাপ করার জন্য আমাদেরকে আইকিউ লেভেল টেস্ট করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখবো এই চ্যাপ্টারে। তারপরে টাইপস অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির ভাগ দেখব, যেমন সোশ্যাল, অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট, ইমোশনাল, আর্টিফিশিয়াল, স্পিরিচুয়াল, এগুলো বুদ্ধি। তারপরে হচ্ছে গিফটেড অ্যান্ড মেন্টালি চ্যালেঞ্জ চিলড্রেন। গিফটেড অ্যান্ড মেন্টালি চ্যালেঞ্জ, যেগুলো পিছিয়ে পড়া যে আছে, চিলড্রেন আছে, বা হয়তো মানসিক দিক থেকে বিপদগ্রস্ত হয়ে আছে, তাদের ব্যাপারে আমরা স্টাডি করব এই চ্যাপ্টারে ইন্টেলিজেন্সে। তারপরে নেক্সট চ্যাপ্টার আছে থিঙ্কিং, চিন্তাধারা, চিন্তা কী জিনিস হয়। ঠিক আছে, এর উপরে, চিন্তার উপরে, থিঙ্কিংয়ের উপরে একটা থিওরি দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট, অনেকবার WBCS এসে কোশ্চেনটা, পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট প্রবলেম সলভিং। ঠিক আছে, পিয়াজের একটা থিওরি ছিল কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে প্রবলেম সলভিং থিওরি। আর ক্রিয়েটিভ থিঙ্কিং মানে কি, থিঙ্কিংয়ে এই দুটোর টপিকটা যেটা ছিল, যে থিঙ্কিংয়ে আমরা কি দেখি, যে তুমি কোনো জিনিস হয়তো ভুল করেছো। ঠিক আছে, ভুল থেকে তুমি কিছু চিন্তা করে জিনিসটাকে হয়তো ঠিক করা, কোনো সমস্যার সম্মুখীন যখন তুমি হবে, তো এই সমস্যার সমাধান করার জন্য তোমাকে থিঙ্কিং, প্রবলেম সলভ করার একটা সিস্টেম তোমার এই থিঙ্কিং চ্যাপ্টার থেকে তুমি বুঝতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো কিছু ক্রিয়েটিভ, নতুন কিছু তৈরি করা।
তুমি হঠাৎ কিছু চিন্তা করলে নতুন কিছু আমি তৈরি করব, হয়তো নতুন কিছু আবিষ্কার করবে, সেই জিনিসটা আমরা ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের মধ্যে পড়বো। এর ক্যারেক্টারগুলো পড়বো, এর নেচার পড়বো, স্টেজ পড়বো, এগুলো হচ্ছে থিঙ্কিং চ্যাপ্টারে। তারপরে যেটা আমাদের পড়তে হবে অ্যাটিটিউড, ভ্যালুস অ্যান্ড ইন্টারেস্ট। ঠিক আছে, অ্যাটিটিউড, ভ্যালুস অ্যান্ড ইন্টারেস্ট। অ্যাটিটিউডে আমাদেরকে কি হবে, যে ডেফিনেশন অফ অ্যাটিটিউড, ভ্যালুস অ্যান্ড ইন্টারেস্ট। প্রথমে এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদেরকে অ্যাটিটিউড ব্যাপারে জানতে হবে। তবে এই অ্যাটিটিউড সেই অ্যাটিটিউড না যেটা সাধারণত সবাই বলে বেড়ায়, এই তোমার খুব অ্যাটিটিউড হয়ে গেছে, আমার বন্ধুর খুব অ্যাটিটিউড হয়ে গেছে, কথা বলে। এই অ্যাটিটিউডকে সাইকোলজির টার্মে বা সাইকোলজি হিসাবে কিভাবে দেখা হবে, সেই জিনিসটা আমরা পড়ার বিষয় আছে। তারপরে একটা আমরা টপিক পড়বো ভ্যালু, মূল্যবোধ। এই যে ভ্যালুটা তোমার ভ্যালু কেমন করে হচ্ছে, কিভাবে তুমি তোমার ভ্যালু বাড়ছে, সেটা ডিপেন্ডেন্ট অলমোস্ট অনেকটাই তোমার পরিবার, তোমার সমাজ, তোমার ঐতিহ্য, এগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে মূল্যবোধ বা ভ্যালু এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টেরিওটাইপ, প্রেজুডিস, ডিসক্রিমিনেশন। তাহলে স্টেরিওটাইপ, প্রেজুডিস আর ডিসক্রিমিনেশন এই জিনিসটা কি? তো এই জিনিসটা ধরতে গেলে যদি আমি বুঝাই, একদিকে যদি প্রেজুডিস থাকে আর একদিকে স্টেরিওটাইপ, এদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। প্রেজুডিস হচ্ছে যে কোনো জিনিসকে নেগেটিভলি তুলনা করা। যেরকম যদি একটা উদাহরণ দিই, অনেক সময় বলতে দেখবে যে আদার সাবজেক্ট থেকে হয়তো ইংলিশ বা হয়তো বাংলা বা বায়োলজি, একটা সাবজেক্ট তুমি বায়োলজি ভাবলে, আদার সাবজেক্ট থেকে বায়োলজি খুব ভালো সাবজেক্ট। ঠিক আছে, তো এই জায়গায় যে তুমি তুলনা করলে বাকি 7-8টা সাবজেক্টকে তুমি নেগেটিভভাবে দেখিয়ে দিলে যে ওইগুলো সাবজেক্টগুলো তো ভালো নেই, কিন্তু বায়োলজিটা অনেক ভালো। তো প্রেজুডিস ওটাই যে নেগেটিভলি কাউকে ইনফেরিয়র দেখানো। অনেকে, বা একটা উদাহরণ আরও যদি বলো, যে কিছু স্টুডেন্ট আছে, তুমি বললাম যে এই তুই ওদের মতো পারছিস না, বা তুই ওকে ডিমোটিভেট করে দিলাম, বা হয়তো ও একটু তা ইনফেরিয়র, ওকে দেখিয়ে দিলাম যে তুই ক্লাসে ওরকম নেই, তুই পারবি না করতে বা করে না। এই জিনিসটা যেটা ওকে নেগেটিভলি অ্যাপ্রোচভাবে প্রেজেন্ট করা, সেটা হচ্ছে প্রেজুডিস। আর স্টেরিওটাইপ কি, যে স্টেরিওটাইপে তুমি দেখবে যে অলরেডি হয়তো যে কোনো দেশ বা যে কোনো জাত বা কাস্ট বা জাতি, তাদেরকে একটা চিত্র মাথায় তোমার এঁকে গেছে। যে সাপোজ ধরে নাও, যেমন পাকিস্তানের কথা আসলেই আমরা মাথায় একটা আসে যে সবাই পাকিস্তানের টেররিস্ট আছে। এই যে চিন্তাধারা অলরেডি আমাদের মাইন্ডে ওটা আমাদের সেট আপ আছে, সেটাই হচ্ছে স্টেরিওটাইপ। মানে যেটা ইমেজ তোমার মাথায় কারোর প্রতি তৈরি হয়ে গেছে, নেগেটিভভাবে হোক সেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্টেরিওটাইপ। তাহলে প্রেজুডিস আর স্টেরিওটাইপের ডিফারেন্সটা বোঝাতে পারলাম। প্রেজুডিস যা কাউকে হয়তো তুলনা করা নেগেটিভভাবে, আর স্টেরিওটাইপ যেটা অলরেডি কারোর প্রতি নেগেটিভ একটা ধারণা তোমার মাথায় সেট আছে, সেটা হচ্ছে স্টেরিওটাইপ। এবার প্রেজুডিস আর স্টেরিওটাইপ যখন থাকবে, তাহলে কি হবে, সেই তার প্রতি তোমার একটা ডিসক্রিমিনেশন ভাব চলে আসবে। তার মধ্যে তার প্রতি হয়তো তুমি ডিসক্রিমিনেশন করবে, তোমাকে ভালো নজরে দেখবে না বা ভালো অ্যাভয়েড করে চলবে। তো এখান থেকে ডিসক্রিমিনেশনের উৎপত্তি হয়, বুঝাতে পারলাম। এবার হচ্ছে যে স্টেরিওটাইপ প্রেজুডিস হলো। এবার মেজারমেন্ট, রিডাকশন ও প্রেজুডিস, কি করে মেজারমেন্ট করা হয় প্রেজুডিসের, কি করে প্রেজুডিসের আমরা রিডিউস করবো এই সিস্টেমটাকে। ঠিক আছে, এগুলো আমাদের এই চ্যাপ্টারে টপিক হবে। নেক্সট চ্যাপ্টার আছে ইন্টারেস্ট, কনসেপ্ট অ্যান্ড মেজারমেন্ট। ইন্টারেস্ট খুব ইজি চ্যাপ্টার, তোমার আগ্রহ, তোমার ইন্টারেস্ট কি বলে না। তো ইন্টারেস্টের আমাদের কনসেপ্ট দেখবো, সেই কনসেপ্টে আমাদেরকে কী কী এসে আগ্রহ আছে, তার মেজারমেন্ট কী, এই জিনিসগুলো দেখবো 9 নম্বর চ্যাপ্টারে। 10 চ্যাপ্টারে আমরা যেটা দেখবো, মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ডেভেলপমেন্ট অফ বিহেভিয়ার ফ্রম বার্থ টু অ্যাডোলেন্স। অ্যাডোলেন্স কি, যে ধরে নাও যে ছোটোবেলা থেকে একটা শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল এরকম করে আসে। যৌবনকাল 18 বছর থেকে অ্যাডোলেন্স এজ শুরু হয়। ঠিক আছে, তো এই যে ছোটোবেলা শিশু জন্মগ্রহণ করার পর থেকে অ্যাডোলেন্স এজ অবধি আস্তে আস্তে যে এদের বিকাশ হচ্ছে। ঠিক আছে, দেখো গ্রোথ আর বিকাশের মধ্যে ডিফারেন্স জানো, গ্রোথ আর ডেভেলপমেন্ট। গ্রোথ হচ্ছে তোমার নাম্বার হিসাবে বাড়া, শিশু জন্ম গ্রহণ করছে, ও 2 মাসের থাকছে, তারপরে 1 বছরে থাকছে, তারপরে আস্তে আস্তে 5 বছর, 10 বছর, 15 বছর এরকম করে হচ্ছে, এর নাম্বার বাড়ছে, মানে ওর গ্রোথ হচ্ছে। বা হয়তো হাইট ছিল ছোটোবেলায়, হয়তো আস্তে আস্তে বাড়তে বাড়তে 2 মিটার, তারপরে 2 ফিট, তারপরে 3 ফিট, তারপরে 5 ফিট, তারপরে 10 ফিট, 5 ফিট, 6 ফিট এরকম করে ওর একটা হাইট বাড়ছে। এই হাইট বাড়া এটা হচ্ছে গ্রোথ। আর ডেভেলপমেন্ট কি, যখন তোমার
নলেজ বাড়বে, যখন তোমার মধ্যে বুদ্ধি এসে যাবে, জ্ঞান এসে যাবে পড়াশোনার মাধ্যমে, তখন তোমার মানসিকভাবে, সামাজিকভাবে, মোরালভাবে সব দিক থেকে তোমার ডেভেলপমেন্ট হবে। মানুষের সাথে কি করে কথা বলবো, মানুষের সাথে কি করে মিশবো, বা এগুলো সব কিছু কিন্তু তোমার একটা নলেজ থেকে আসবে। তো নলেজ থেকে আসলে মানে এডুকেশন করতে হবে, সেটার জন্য তো এখন তারপর থেকে তোমার মধ্যে ডেভেলপমেন্ট আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ডেভেলপমেন্ট ও বিহেভিয়ার ফ্রম দ্য বার্থ টু এডোলেন্স চ্যাপ্টারে পড়বো। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপরে ইমোশনাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট মধ্যে শারীরিক হিসাবে তোমার কীরকম কী বিকাশ হয়েছে, ইমোশনাল ডেভেলপমেন্ট যেটা আবেগের সাথে জড়িত, আবেগ জিনিসটা, তারপরে মোরাল ডেভেলপমেন্ট নৈতিক যেটা বৃদ্ধি, নৈতিক বিকাশে আমরা কি দেখি, যে ধরে নাও যে তোমার একটা খুব ভালো বন্ধু আছে, খুবই ক্লোজ আছে তোমার, তুমি হঠাৎ জানতে পারলে যে ও একটা ভুল কাজ করেছে যেটা তোমার ক্ষতি করবে। এবার তোমার যে নৈতিক বিকাশ হয়েছে, এবার তুমি কি করবে, যে ওর সাথে বন্ধুত্ব রাখবে, না ওকে বাদ দিয়ে দিবে, না ওর সাথে ওরকম বুঝিয়ে ওকে লাইনে নিয়ে আসবে। এই জিনিসগুলার যে একটা ম্যানেজমেন্ট, তো সেটা তোমার তখনই সম্ভব হবে যখন তোমার নৈতিক বিকাশ থাকবে। ঠিক আছে, তো এই টপিকগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো, নৈতিক বিকাশে। তারপরে হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক ডেভেলপমেন্ট, যেটা বললাম যে তোমার যদি এডুকেশন ভালো হয়, নলেজ ভালো হয়, তোমার ডেভেলপমেন্ট হবে, সাথে সাথে তোমার সোশ্যালে সামাজিকতা তোমার মধ্যে আসবে, সবার সাথে মেলামেশার একটা সিস্টেম তোমার মধ্যে খুব ভালো করে বাড়বে। তো এই সোশ্যাল ডেভেলপমেন্ট, এই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। তাহলে আমাদের আরেকটা চ্যাপ্টার যেটা বলছিলাম 4 নম্বর আর 5 নম্বর, এই দুটো চ্যাপ্টারের মধ্যে প্রথম যেটা হচ্ছে মেমোরি। মেমোরি চ্যাপ্টারে মেমোরি মানে কি, স্মৃতি। ঠিক আছে, স্মৃতি কি, যে কোনো জিনিস আমি দেখলাম, সেটা ব্রেনে স্টোর করে রাখলাম, তারপরে যখন দরকার পড়লো সেটাকে রিট্রাইভার করলাম। মানে একটা জিনিস তুমি পড়ে তুমি মনোযোগ সহকারে ওটা জিনিসটাকে রেডি করলে, যখন পরীক্ষা আসলো, পরীক্ষাতে তুমি ঠিকঠাক করে যদি স্টোর করে না রাখো, তো ঠিকঠাক করে পরীক্ষা তুমি নামাতে পারবে না। তো এই সিস্টেমটাকে বলা হয় মেমোরি। মেমোরিকে কয়েকটা টাইপ আছে, যেমন শর্ট টাইম মেমোরি, লং টাইম মেমোরি, আইকনিক মেমোরি, ইকোয়িক মেমোরি। ঠিক আছে, তো টাইপস অফ মেমোরি, শর্ট টাইম মেমোরি, লং টাইম মেমোরি, আইকনিক, ইকোয়িক, প্রসিডিওর। তারপরে হচ্ছে ফরগেটিং কার্ভ। যখন মেমোরি আছে, যখন স্মৃতি আছে, তো বিস্মৃতিও থাকবে, তো এটাকে বলা হয় ফরগেটিং। এবার ফরগেটিংয়ের ব্যাপার একটা আমরা গ্রাফের মাধ্যমে দেখব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ক্লাস হবে, প্রত্যেকটাতে আমরা ডায়াগ্রাম, ফ্লোচার্ট, গ্রাফ এগুলোর মাধ্যমে দেখব। দ্বিতীয়ত, সাইকোলজিতে ভালো নম্বর উঠাতে গেলে তোমাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিতেই হবে। সেই প্র্যাকটিক্যাল কোথায় কোন উদাহরণ পারফেক্ট হবে, কোথায় কোন উদাহরণ দিলে স্কোরটা বাড়বে, সেটা আমি ক্লাসে বলবো। ঠিক আছে, তারপর হচ্ছে ফরগেটিংরা, থিওরি অফ ফরগেটিং বিস্মৃতির কি কিছু থিওরি আছে, সেইগুলো আমরা দেখব। তারপরে নেক্সট চ্যাপ্টার আসে মোটিভেশন অ্যান্ড ইমোশন। দেখো, ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বেসিস অফ মোটিভেশন অ্যান্ড ইমোশন। ঠিক আছে, মোটিভেশন মানে বাংলা মানে হচ্ছে প্রেরণা। ঠিক আছে, তো মোটিভেশন যদি সিম্পল ভাষায় বলি, আজকে তোমরা কি পড়ছো, WBCS পড়ছো, তো WBCS এর জন্য তোমার মধ্যে কি আছে, মোটিভেশন আছে, যে আমি ভালো করে পড়াশোনা করব, WBCS অফিসার হব। তাহলে কি হলো, এখানে ভালো করে বুঝবে। দেখো, তোমার মধ্যে একটা তাড়না আছে, তোমার মধ্যে একটা ইচ্ছা আছে, আমি WBCS অফিসার হব, তাড়না আছে। তারপরে তুমি স্ট্রাগল করতে শুরু করলে, পড়াশোনা শুরু করলে। ঠিক আছে, তারপরে তোমার গোলের দিকে এগোচ্ছ তুমি। ফাইনালি যখন গোলের দিকে এগোলে, তোমাকে এবার তাড়নার চাহিদা থেকে তুমি গোল ঠিক করলে, তারপরে তুমি স্ট্রাগল করছো, তারপরে তুমি নিজের লক্ষ্যে পৌঁছাবে। এটাই হচ্ছে মোটিভেশনের একটা সার্কেল। আমি পুরো সার্কেলের সাথে ছবি দেখিয়ে ক্লাসে বুঝাবো মোটিভেশনটা। তো জাস্ট একটু বেসিক হিসেবে আমি বললাম যে মোটিভেশনে আমাদের প্রথমে আসে কোনো কিছুর ইচ্ছা বা তাড়না, যে জিনিসটাকে আমাদেরকে গোলে পৌঁছে দেওয়ার একটা প্রেরণা দেয়, সেটাই হচ্ছে মোটিভেশন। এবার মোটিভেশন হয় দু টাইপের, একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, একটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশনে কি হয়, যেটা তোমার ইন্টারনাল, তোমার নিজের ইচ্ছায় হচ্ছে, নিজের ইচ্ছায় তুমি গোল ঠিক করেছো, আর সেজন্য তোমাকে বাইরের কোনো মোটিভেশনের দরকার পড়ছে না, তুমি নিজেকে মোটিভেশন করেছো। ঠিক আছে, কীরকম, যে তোমার নিজের মনে একটা আছে, আমাকে WBCS অফিসার হতে হবে, নিজের মনে একটা ঠিক করেছো, যার জন্য রাস্তায় হাঁটছো, বাড়িতে আছো, তোমার সবসময় মাথায় আছে আমি WBCS অফিসার হবো, যার জন্য এবার যেই জিনিসটা ব্রেনে অ্যাটাক করছে, তুমি সঙ্গে সঙ্গে পড়তে
করছো, এটা তোমার ইন্টারনাল মোটিভেশন আসে। আর এক্সটার্নাল মোটিভেশন বা এক্সট্রিনসিক মোটিভেশন কি, যেটা তোমাকে বাইরে থেকে কেউ ফোর্স দিয়ে বা বাইরে থেকে মোটিভেশন বা বাইরে থেকে কেউ বুঝাবে যে হ্যাঁ তুমি এটা করো, তোমার দ্বারা সম্ভব, বা তোমাকে অবশ্যই তুমি পারবে, ইউ হ্যাভ টু ডান ইট, তুমি অবশ্যই পারবে, তুমি করতেই পারবে। এই যে বাইরে থেকে একটা ফোর্স, সেটা হবে এক্সট্রিনসিক মোটিভেশন, যেটা ছোটোদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা এক্সট্রিনসিক মোটিভেশন হিসেবে দেখতে পারি যে ওদেরকে মোটিভেশন করার জন্য বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিভিন্ন পুরস্কার দেওয়া হয়, তারপরে ওদেরকে বিভিন্ন উৎসাহ দেওয়া হয় যে হ্যাঁ তুই করে এটা যদি করতে পারলি তোকে আমি অমুক জিনিস কিনে দেবো, বা এটা করতে পারলে তোকে অমুক জিনিস। তখন ওই যে এক্সট্রিনসিক বাইরে থেকে যে একটা মোটিভেশন পাচ্ছে, যার জন্য শিশু ওই জিনিসটাতে মানে মনোযোগ সহকারে কাজটা করছে, এটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। তারপরে হচ্ছে মোটিভেশনের থিওরি, এই দুটো খুব ইম্পর্টেন্ট, মাসলো আর ম্যাকক্লেল্যান্ড। ঠিক আছে, এই দুটো থিওরির মধ্যে খুব ইম্পর্টেন্ট, হামেশাই পরীক্ষায় আসে, এটাও আমি খুব সুন্দর করে ক্লাসে বুঝাবো যে মাসলো থিওরি কী ছিল বা ম্যাকক্লেল্যান্ড থিওরি কী ছিল, এরা কী থিওরি দিয়েছিল মোটিভেশনের উপরে। তারপরে হচ্ছে থিওরিস অফ ইমোশন, ইমোশনও কি একটা আবেগ, যেটা হচ্ছে জেমস ল্যাং থিওরি, ক্যানন বার্ডের একটা থিওরি ছিল, তারপরে সিঙ্গার থিওরি ছিল ইমোশনের উপরে। তারপরে হচ্ছে ইফেক্টস অফ মোটিভেশন অ্যান্ড ইমোশন অন দ্য বিহেভিয়ার। এই যে ইমোশন আর মোটিভেশন তোমার বিহেভিয়ারে কি ইম্প্যাক্ট করছে, কি প্রভাব ফেলছে, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে 10 নম্বর চ্যাপ্টারে। ঠিক আছে, এই 10 নম্বর না 5 নম্বর চ্যাপ্টার এখানে, তো এই চ্যাপ্টারে জানতে হবে। তো এই নিয়ে মোটামুটি আমাদের ইলাবোরেট করলাম যে প্রথম ফার্স্ট পেপারে আমাদের 10টা চ্যাপ্টার হয়, ওই 10টা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করলাম। সেকেন্ড পেপারে আমাদেরকে আবার 10টা চ্যাপ্টার পড়তে হবে, সেটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই ডিসকাস করব সেটা। আর তোমরা খুব মনোযোগ সহকারে পড়ো, খুব তাড়াতাড়ি আমি ব্যাচটা শুরু করার আছি আমরা। আর এটা সাইকোলজি অপশনাল, তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, কি করে রেডি করতে হবে সেটা আমার দায়িত্ব। পড়া রেডি করা, নোটস রেডি করা বা সেগুলো রেডি করে আদায় করে নেওয়া সেটা আমার দায়িত্ব। আর আমার কথা মতো যদি চলো, প্রত্যেকটা চ্যাপ্টার হোল সিলেবাসকে আমি পুরো কনসেপ্ট ধরে নিখুঁতভাবে পড়াবো, বুঝিয়ে পড়াবো, তারপরে ওটাকে আমি রেডি করাবো আর লিখিয়ে নেব তোমাদের কাছ থেকে। আর সেটা এরকম যদি আমার সিস্টেমে চলো 270+ তো মিনিমাম, 300 অ্যারাউন্ড পেতে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। এই বলে আজকে আমার প্রথম এটা ভিডিও বা প্রথম ক্লাস, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, সবাই ভালো থেকো।